আপনারা বাংলাদেশের নতুন স্বাধীনতার পর থেকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে অনেকগুলো পরিবর্তন হচ্ছে। আজকে যে ব্রেকিং নিউজটা শেয়ার করতে চাই আপনাদের সাথে সেটা হলো যে গণেশ উল্টে গেছে সম্ভবত, এবং গুড নিউজ ফর বাংলাদেশ। প্রতিবাদ এবং শক্ত অবস্থান থেকে দেশকে রিপ্রেজেন্ট করলে তার ফল কি আসতে পারে তার একটা সিরিয়াস উদাহরণ আমাদের সামনে। বাংলাদেশের প্রতি ভারতের চেহারা বা অ্যাটিটিউডস কি বদলে যাচ্ছে? দি আনসার মে বি ইয়েস অর মে বি নট, বাট তবে ইয়েসের সংখ্যাটাই বেশি। এই কথাটা বারবার আমরা বলছিলাম। 16 বছরে বাংলাদেশটাকে খোরেদ রাজ্য বা ইন্ডিয়ান ইম্পেরিয়ালিজম আমরা ওভার বাংলাদেশ আমরা দেখেছি। এই শেখ হাসিনাকে দিয়ে তারা বাংলাদেশকে খরদ রাজ্য বানানোর বা ইফ ইউ ওয়ান্ট টু রুল ইউ গট টু ব্রেক ফার্স্ট, এই যে নীতি তারা অবলম্বন করেছিল ভারত, সেটার থেকে মনে হয় সরে এসেছে ভারত। কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। নাও, আপনি কি আমার বক্তব্য বা এই কথাটাকে 100% সত্য হতে পারে? সত্য হতে পারে বা নাও হতে পারে, তবে সত্য হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, বিকজ তার কিছু গ্লিমস বা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আপনার এই অবস্থা থেকে। সেটা কি? সেটা হলো বিচারপতি মানিককে গতকালকে বর্ডারে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ পাবলিকের হাতে প্রথমে ধরা খেয়েছেন, তারপরে তারা হস্তান্তর করেছেন বিজিবির কাছে। বিজিবি আজকে সিলেটের আদালতে তাকে তোলা হয়েছিল এবং সেখানে গণধুলাই বা মারধর করা হয়েছে পুলিশের উপস্থিতিতে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রোটেকশনে। মানুষের ঘৃণা এবং ক্ষোভ। নাও, বিচারপতি মানিককে চেনেন না এমন কোনো মানুষ নেই। আপনাদেরকে বলি যে বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করার শেখ হাসিনা আনিসুল হক গ্যাংয়ের পরেই যে ব্যক্তি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন ভারতের হয়ে, তার নাম হচ্ছে বিচারপতি মানিক। এই কুলাঙ্গার অনেক অভিযোগ বিচারপতি মানিকের। সবচেয়ে বড় যে অভিযোগটা তার বিরুদ্ধে সেটা হলো আমাদের দেশে ইচ্ছাকৃতভাবে দেশটাকে ডিভাইড এবং বিদ্বেষমূলক ব্যবস্থা ভারতের হয়ে করে দেশে বিভাজন সৃষ্টি করা, খেয়াস সৃষ্টি করা, স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার পক্ষের শক্তি বলে এই অপচেষ্টাকারী হচ্ছেন এই বিচারপতি মানিক। বিচারপতি মানিক খুনির চেয়েও ভয়ঙ্কর অপরাধী, বিকজ তার এই কারণে যুদ্ধাপরাধ ইস্যুতে সরাসরি কিছু নিরীহ মানুষকে বা জুডিশিয়াল কিলিংস যেটা শুরু হয়েছে বাংলাদেশে, এটার অন্যতম পথপাথেয় বা পায়োনিয়ার হচ্ছেন এই বিচারপতি মানিক। সুতরাং বিচারপতি মানিক সরাসরি খুন না করলেও খুনের চেয়ে 100 গুণ বড় অপরাধের সাথে বিচারপতি মানিক যুক্ত। তার দম্ভ, তার মিথ্যাচার এবং দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। একজন বিচারপতি হওয়ার পরেও এতটা জঘন্যতম নিম্ন শ্রেণীর একজন মানুষ হতে পারে, বিচারপতি মানিককে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না। এই লোকটা ভারতের হয়ে এবং আওয়ামী লীগের হয়ে এমন কোনো অপরাধ নাই যে অপরাধটা করেনি। আলেম ওলামাদেরকে লিস্ট করে মিথ্যা মামলায় জেলে দেওয়া, ইসলাম বিরোধী প্রচারণায় যুক্ত থাকা, এবাবল যুদ্ধাপরাধ ইস্যুতে নিরীহ মানুষকে বিচারের নামে ফাঁসি দেওয়া, এই কাজগুলা বিচারপতি মানিক করে গেছে বাংলাদেশের মাটিতে। বিচারপতি মানিকের এই করুণ পরিণতি আমরা এক্সপেক্টেড করেছিলাম, তো এতটা করুণ পরিণতি কখনো ভাবিনি আমরা। আল্লাহর যে হুকুমটা সব জায়গাতে দেখেন, তাকে কিভাবে হেনস্থা করে তাকে পুলিশের কাছে ধরা হয়েছে, অথচ সে চাইলে পুলিশের কাছে ধরা দিতে পারতো অথবা যে কোন থেকে আত্মগোপনে থাকতে পারতো, কিন্তু যে তার অপরাধের মাত্রা কতটুকু বেশি যে আল্লাহর ফেরেশতা মানে তাকে নিয়ে জোর করে নিয়ে তাকে আপনার এই হেনস্থার শিকার হয়ে বা অপমানিত অপদস্থ হওয়ার পরে এভাবে গ্রেপ্তার করতে অথবা মানুষকে দেখানোর জন্য উদাহরণটা সৃষ্টি করেছেন। আর না হলে আত্মগোপনে থাকলে হয়তো একদিন ধরা খেত বাংলাদেশও। সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও পালিয়ে গেছেন, সে হয়তো যেতে পারতো ব্রিটিশ নাগরিক হওয়ার পরেও, কিন্তু পারে নাই। একটা অপমানিত, লাঞ্ছিত, গণদুলাই খেয়ে গ্রেপ্তার হয়েছে বিচারপতি মানিক। এর চেয়ে লজ্জাজনক আর স্যাম্বলিক স্টাফ আর হতেই পারে না, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বিচারপতি মানিকের বিষয়ে আসছি। ভারতের ভূমিকা, বর্তমানে ভারতের অ্যাটিটিউডস টু বাংলাদেশ, সিরিয়াস ব্রেকিং নিউজ, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আবারও বলছি, নাথিং ফর গ্রান্টেড। কোনো জিনিস আমি বলবো যে আমার তথ্য প্রমাণ না দিলে সেটাকে আপনি গ্রান্টেড নিতে পারবেন না। তবে যা বলেছি অতীতে প্রেডিকশন করেছি, জেনে শুনে বলেছি, মিথ্যা প্রমাণিত হয় নাই, সেই কনফিডেন্স থেকে বলছি। বিচারপতি মানিককে আসলে কারা গ্রেফতার করেছে? তথ্য বেরিয়েছে বিচারপতি মানিককে ভারত ফেরত দিয়েছে। উনি ভারতে যাওয়ার পরে ভারতের অথরিটি তাকে বাংলাদেশে পুশব্যাক করেছে। হি ওয়াজ পুশড ব্যাক বাই BSF অফ ইন্ডিয়া। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বিচারপতি মানিক ডাইরেক্টলি ওয়ার্কড উইথ র, অর্থাৎ হি ওয়াজ অ্যান এজেন্ট অফ র। আমি আপনাকে বলি, কারণ রোর যে প্রচেষ্টা ছিল
ইসলামাইজেশন তাদের সবচেয়ে বড় আতঙ্কের কারণ ছিল, যে বাংলাদেশে মুসলমানরা বেড়ে গেছে, মুসলমানদেরকে কালারফুল করা, এদিকে জঙ্গিবাদের ঠাক দেওয়ার অন্যতম কারিগর হচ্ছে ভারতের এই গোয়েন্দা সংস্থা, এবং তার অন্যতম এজেন্ট হলো এই মানিকের মতো যারা আছেন এবং আবার শাহরিয়ার কবিরদের মতো আছেন, তারা ডাইরেক্টলি চাঁদা পেতেন, টাকা পেতেন, মানে ওর কাছ থেকে তারা কাজ করতেন তাদের সাথে। সেই অবস্থাতে আপনি দেখেন যে এই কাজটা বিচারপতি মানিক করেছে, এবং বিচারপতি মানিককে তাদের হয়ে কাজ করার পরেও বিচারপতি মানিককে তারা ফেরত দিয়েছে। আরো একটা উদাহরণ বলছেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্না, ওনাকে বিএসএফ গুলি করে মেরেছে। বিষয়টা তাকে পরিচয় পাওয়ার পরেও, তাদের লিঙ্ক থাকার পরেও তাকে গুলি করেছেন আপনার এই বিএসএফ। অর্থাৎ আরও অনেকজন আছে যাদেরকে হত্যা করা হয়েছে বর্ডারের ভিতরে, কিন্তু তারা বলছেন না, অথবা ধরে নিয়ে গেছেন তারা বলছেন না। অর্থাৎ ভারত তাদের স্টান্স পরিবর্তন করেছে, সম্ভবত বোঝা যাচ্ছে, এবং পরিবর্তন কি করবে কিনা এদেরকে বিশ্বাস করা মুশকিল, তবে পরিবর্তন করতে যে বাধ্য তার কোনো বিকল্প নেই। কিভাবে? আমি আপনাদেরকে উদাহরণ দেই। বন্যার পানি আপনি দেখেন যে আওয়ামী লীগকে যখন নিশ্চিহ্ন করে, এখানে কয়েকটা ক্যালকুলেশন আছে, সিরিয়াস ক্যালকুলেশন, মনোযোগ দিয়ে শুনবেন। যারা আওয়ামী লীগের আছেন, বিশেষ করে আমাদের সিলেটের কিছু মানুষ দেখতে পাচ্ছি লন্ডনে গিয়ে নেত্রীর সাথে কথা বলে খুব উৎফুল্ল অবস্থায় দেখাচ্ছেন যে নেত্রী আছে। নো, নেত্রী ইজ নট এনিমোর, নেত্রী নাই। নেত্রী জীবিত আছেন, বাট নেত্রীর আত্মা মৃত, নেত্রীর ডাইনেস্টি মৃত, নেত্রীর ভবিষ্যৎ মৃত, নেত্রীর অবস্থান সম্পূর্ণ মৃত হয়ে গেছে। আপনি যদি এটা বুঝতে না পারেন, ইউ আর এ ফ্যানাটিক, ইউ আর এন ইগনোরেন্ট, আনডাউটলি আই ক্যান টেল ইউ দ্যাট, অর স্টুপিড, অর ননসেন্স। শেখ হাসিনার ভবিষ্যৎ শুধু নাই, এটা আরো কতটা ডায়ার হবে সেটা আরো কয়েকদিনের ভিতরে জাতিসংঘের যে রিপোর্টটা আসবে, রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো। মনে রাখবেন, জাতিসংঘ আনঅফিশিয়ালি অলরেডি শেখ হাসিনাকে অ্যাকিউজ করেছে এই গণহত্যার জন্য। সুতরাং জাতিসংঘের ইনভেস্টিগেশন ও রিপোর্ট, মনে রাখবেন, এই গণহত্যার দায়িত্ব কাউকে নিতে হবে। কাকে নিতে হবে? অলরেডি আপনারা জানেন যে আনিস থেকে শুরু করে, সালমান এফ রহমান থেকে শুরু করে, ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাই, এবং বিপ্লব জিয়াউল হাসান, সবাই অলরেডি বলছেন এটা শেখ হাসিনার নির্দেশে তারা করেছেন, রেকর্ড, এবং তারা তো রেকর্ড করে রাখছে প্রত্যেকটা আপনার এই যে স্বীকারোক্তি। সুতরাং জাতিসংঘ যখন ইনভেস্টিগেট করার পরেই কিন্তু রিপোর্টটা দিবে। রিপোর্টে শেখ হাসিনাকে ছেড়ে রিপোর্ট দেওয়াটা ভেরি আনলাইকলি মিনস অলমোস্ট অসম্ভব। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে শেখ হাসিনা আছেন, সরাসরি তাদের নির্দেশে, এবং জাতিসংঘ আমি শিওর সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে, 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে যারা এখানে যুক্ত ছিলেন প্রত্যেককে জিজ্ঞেস করবে কি হয়েছিল লাস্ট মোমেন্টে, শেখ হাসিনা কি নির্দেশ দিয়েছিলেন। সুতরাং আর জাতিসংঘের এই রিপোর্টটাকে ডিনাই করা বা রিজেক্ট করা ক্ষমতা পৃথিবীতে কোনো সংস্থা বা দেশের নাই, যেটা যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন মনোপ্রাণে চাচ্ছে জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতেই শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাকশনে তারা যেতেন। ভারত সেটা বুঝতে পেরেছে। মনে রাখবেন, ন্যাশনাল স্বার্থেই এই দেশগুলো আপনার সম্পর্ক রেখে থাকে। আজকে শেখ হাসিনার ভবিষ্যৎ অন্ধকার এবং নিম্নজ্জিত বলেই ভারত দেখেন তাদের আপনার উইদিন এ শর্টেস্ট পসিবল টাইম তাদের পজিশন চেঞ্জ করে ফেলেছে। আওয়ামী লীগকে কোনো ধরনের শেল্টার ভারত এই মুহূর্তে, কারণ দেশের ভিতরে নরেন্দ্র মোদী এবং বিদেশেও নরেন্দ্র মোদী প্রচণ্ড চাপে আছেন আওয়ামী লীগের প্রতি তাদের একচ্ছত্র এই সাপোর্টের কারণে, এবং আজকে ভারত বিদ্বেষী, কারণ প্রত্যেকটা দেশের নেইবরিং কান্ট্রির সাথে ভারত ভয়ঙ্করভাবে সমস্যায় জড়িত। লাস্ট রয়েছিল বাংলাদেশ, সেই বাংলাদেশের 99.9% মানুষ, আওয়ামী লীগের মানুষও আছে যারা মনে প্রাণে ভারতকে ঘৃণা করেন বাংলাদেশে তাদের আগ্রাসনের কারণে। সুতরাং মনে রাখবেন, এখন ঘটনাটা এমন একটা পর্যায়ে গেছে যে ভারতের অস্তিত্ব বাংলাদেশে রাখতে গেলে ভারত শেখ হাসিনাকে ত্যাগ করা ছাড়া কোনো বিকল্প নেই। তার একটা সুস্পষ্ট উদাহরণ, বিচারপতি মানিকের মতো ব্যক্তি যা তার নাম্বার 1 এজেন্ট ছিল মিডিয়াতে, তাকে তারা ফেরত দিয়েছে, তাকে তারা রাখে নাই, কারণ তারাই তাকে পুশব্যাক করেছে। আই ক্যান কনফার্ম দিস ইনফরমেশন রাইট নাও। অনেকেই বলছেন বিচারপতি মানিককে তারা বাংলাদেশের ভিতরে নিয়ে, ভারতের ভিতরে উনি চলে গেছিল, সেখান থেকে কিন্তু ভারতীয় অথরিটি তারাই কিন্তু ফেরত দিয়েছে বিচারপতি মানিককে। সুতরাং দেখেন, জেনে শুনে থাকার পরেও আপনি কি মনে করেন বর্ডারে সিগন্যাল দেওয়া নাই, বর্ডারে কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া নাই ভারতের সরকারের পক্ষ থেকে কারা যেতে পারেন, কারা আওয়ামী লীগের মানুষ আছেন, দে আর ভেরি ওয়ার অফ ইট। তারপরে তারা ফেরত দিয়েছে, মানে কি? মানে হচ্ছে ভারতের এখানে সুস্পষ্টভাবে তাদের অবস্থানগুলা কিন্তু আপনারা বুঝতে পারবেন। কারণ শেখ হাসিনাকে ভারত নিয়ে মস্ত বড় বিপদে আছে ভারতের 25 দিনের ভিতরে শেখ হাসিনা বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, শেখ হাসিনা লিগালি ভারতে থাকতে পারবেন কিনা। জাতিসংঘের রিপোর্টের পরেই কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসলে শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিয়ে থাকে, ভারতে প্রচণ্ড বিপদের সম্মুখীন হবে। কারণ মনে রাখবেন, বাংলাদেশ
পরিবর্তন হওয়ার পরে নরেন্দ্র মোদীর মানে গদি নড়বড়ে, এবং একটা খবর বেরিয়েছে নরেন্দ্র মোদীকে সরাতে চায় সিআইএ, যেটা রাশা বলেছে। তারা কাজ করে যাচ্ছেন, কারণ তারা উনি যে কোয়ালিশন গভর্নমেন্টে আছেন সেই গভর্নমেন্ট অনাস্থা বা ব্যঙ্গে গেলেই নরেন্দ্র মোদীকে চলে যেতে হবে। সো ইফ দিস ইজ রাইট অ্যান্ড আই বিলিভ দ্যাট ইজ স্ট্রংলি রাইট বিকজ দে ডোন্ট লাইক হিম। কামালা হারিস যখন আসবেন, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি, আমরা মনে করেছিলাম ট্রাম্প হয়তো ক্ষমতায় চলে আসবেন, কিন্তু এটা সম্ভাবনাটা এই মুহূর্তে 50 to 51%, সো ভেরি ক্লোজ, এনিবডিজ গেম রাইট নাও। যদি আবার ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় আসে, নরেন্দ্র মোদী ক্ষমতা থাকতে পারবেন না, এটা আমি আপনাকে অল অফ করে বলে দিতে পারি, কারণ তারা ভেরি ক্ষুব্ধ, কারণ এই ইউক্রেন রাশিয়া ওয়ারে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন নরেন্দ্র মোদী আপনার এই রাশিয়াকে। সো দেয়ারফর দে আর ভেরি ভেরি অ্যাংরি। সুতরাং আমি আপনাকে বলি যে কোন সময় নরেন্দ্র মোদীর উপরে বিপদ নেমে আসতে পারে, এবং ইট ইজ আন্ডার প্রসেসিং বিকজ রাইট নাও নরেন্দ্র মোদী গভর্নমেন্ট হি ইজ ভেরি ফ্রাজাইল অ্যান্ড ভেরি ডেলিকেট। কারণ কি? কারণ উনি আর ওয়ান ম্যান শো না, এখন উনি অন্যের উপরে নির্ভর করে রাষ্ট্র ক্ষমতা আসেন, বোঝার চেষ্টা করবেন। সুতরাং শেখ হাসিনা, আপনি দেখেন শেখ হাসিনাকে চেষ্টা করতেছে তারা প্রত্যেকটা দেশে। ভারত কমপক্ষে 19টা দেশের সাথে শেখ হাসিনা পক্ষ হয়ে যোগাযোগ করেছে। অলমোস্ট 18টা দেশ এখন পর্যন্ত রিজেক্ট করে দিয়েছে শেখ হাসিনার আপনার তাকে গ্রহণ করার ক্ষেত্রে। সুতরাং যে যে দেশে শেখ হাসিনা যেতে চান, একটা দেশও শেখ হাসিনাকে নেয় নাই। ভারতের গলার কাটা বা বিষয়ে বর্তমানে শেখ হাসিনা ভারতে আছেন, তারা ফেরত দিতে পারছে না, রাখতেও পারতেছে না বর্তমানে। এই হলো বর্তমান সিচুয়েশন। সো তাকে আনুষ্ঠানিকভাবে অ্যাসাইলাম ঘোষণা করতে হবে, যখন তার পাসপোর্ট অলরেডি বাতিল হয়ে গেছে। সুতরাং আরো 25 দিনের পরেই ভারতকে বলতে হবে শেখ হাসিনা খুন স্টেটাসে ভারতে আসেন। সুতরাং এই খবরগুলো আমাদেরকে সুষ্ঠু সবাই বলে দিচ্ছে, এবং এটার মূল কারণ কি, কেন ভারত আজকে বাধ্য হলো। বাই দ্য ওয়ে বলে রাখি, দিস ইজ চ্যানেল ইউএস বাংলা গাইজ, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব অর সাপোর্ট দিস চ্যানেল অ্যাজ আ সেফেস্ট প্ল্যাটফর্ম টু ফাইট ফর আওয়ার রাইটস, এটা বলে রাখি সবসময়। তারপরে আমি বলি যে ভারত কেন করেছে, ভারতের নজিরবিহীনভাবে বন্যার পানি তারা বুঝতে পারে নাই মানুষ কতটা ক্ষুব্ধ হয়েছে। বন্যার পানি ছাড়া অনেক ক্ষেত্রে এটা আমাদের জন্য কি হয়েছে জানেন, বাংলাদেশটাকে ঐক্যবদ্ধ করার জন্য এই ভারতের বিরুদ্ধে আবারও নতুন করে বন্যার পানিটা হচ্ছে নাম্বার 1। এই বন্যার পানিটা ছাড়ার পরে ভারত পরিকল্পিতভাবে ছেড়েছে। তার একটা উদাহরণ হলো, তারা যে বাঁধটা তারা 31 বছরে খুলে দেয় নাই, সেই বাঁধটাও তারা খুলে দিয়েছে শুধুমাত্র পানিশ করার জন্য। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ঐক্য এবং যে অ্যাগ্রেশন তারা দেখেছে, তারা ভীত সন্ত্রস্ত। এটা আমি বলেছিলাম, ভারত হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আপনি যদি ভারতকে ডিল করতে পারেন ভালো করে, এরা সবসময় আপনার পিছনে আপনার নতজানু হয়ে থাকবে, আর না হলে কাঁধে উঠে নাচবে। এখন দেখেছে ডক্টর ইউনূসের যে রেটরিক, বিশেষ করে ডক্টর ইউনূসের যে অ্যাগ্রেসিভ মানে বক্তব্য ভারতকে নিয়ে, ইটস এ ভেরি ভেরি আনপ্রেসিডেন্টেড, দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড। সুতরাং তারা দেখেছে যে এখানে কোন অবস্থাতে সবচেয়ে বড় শক্তি কোন জায়গাতে, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী, সরকারও ভারত বিরোধী পড়েছে। সুতরাং তাদের অস্তিত্ব রক্ষা করতে গেলে, আপনারা জানেন যে সীমাহীন ভয়ঙ্কর অর্থনৈতিক ক্ষতির শিকার ভারত বর্তমানে। 90% পর্যটক বাংলাদেশ থেকে নেমে কমে এসেছে। সুতরাং এটা তাদের পর্যটনের অন্যতম বিলিয়নস অফ ডলার তার প্রতি বছর বাংলাদেশের মানে আপনার টুরিস্ট, পার্টিকুলারলি আমরা যারা মেডিকেল বা আপনার চিকিৎসা টুরিস্ট যারা আছেন চিকিৎসায় যান, তাদের কাছ থেকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং অর্থনৈতিক এই ক্ষতিটা ভারত কোনোভাবেই আপনার মেনে নিতে পারবে না। দেয়ারফর ভারত বাধ্য হচ্ছে তাদের পরিবর্তন নিতে। আর তারা আওয়ামী লীগের কি ভবিষ্যৎ দেখেছে, আওয়ামী লীগের তারা ভেরি ইন্টেলিজেন্ট। তারা দেখেছে আওয়ামী লীগের আগামী 30 থেকে 40 বছরের ভিতরে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বা আওয়ামী লীগের কোনো অবস্থান বর্তমানে আর ফিরে আসবে না, এতটাই অবস্থা। সুতরাং পরিস্থিতিটা, এবং আবার বলি, এবং ভারতীয় হাইকমিশন এই নজিরবিহীনভাবে আমাদের ছাত্ররা গিয়ে সেখানে প্রতিবাদ করেছে, ভিতরে গিয়ে স্মারকলিপি দিয়েছে। তারা তার একটা এবং তারা যে এটাকে কতটা সিরিয়াসলি এবং বই পেয়েছে তার একটা উদাহরণ হলো নরেন্দ্র মোদী বক্তব্য দিয়েছে, বিবৃতি দিয়েছে। ভারতীয় হাইকমিশনার নিজে এসে ডক্টর ইউনূসকে বলেছেন, স্যার we didn't do anything else, it was natural cause। দেখেন আপনি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে শুরু হচ্ছে, এবং তাদের যে নরম হওয়া সুরটা বেরোচ্ছে, এবং আপনার বর্ডার থেকে ভারতীয়দেরকে ধরে এনে বাংলাদেশে রেখে দেওয়া, এখন পর্যন্ত না ছাড়া, গুলি করা, এই ঘটনাগুলো ভারতকে এই বার্তাই দিচ্ছে, আপনি যদি আমার সাথে যেভাবে ব্যবহার করবেন তার বিপরীত এবং ডাবল বিপরীত আপনি পাবেন। সুতরাং ভারত এই জায়গায় বুঝতে পেরেছে বর্তমানে আর হয় এটা আওয়ামী লীগ নয়, আমাদের পরিস্থিতি এবং আমাদের পরিবেশটা চেঞ্জ করতে হবে। এবং তাদের যে এই যে স্ট্র্যাটেজি ছিল, বাংলাদেশকে কন্ট্রোল করার যে একটা প্রক্রিয়া ছিল, যে ব্রেক অ্যান্ড মেক, ইট ফেইলড ব্যাডলি। সো তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে বাধ্য। অন্যদিকে নরেন্দ্র মোদীর দুর্বলতা, ইন্টারন্যাশনালি আনঅ্যাকসেপ্টেবিলিটি, এই সরকারের সব কিছু মিলিয়ে ভারত তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য। আমাদের নতুন প্রজন্ম, আমরা প্রবাসীরা, আমাদের সেনাবাহিনী, আমরা 3টা গ্রুপ যদি একসাথে কাজ করি, বাংলাদেশকে রুখে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। যে শক্তি, যে দেশে আমি আছি, আমি যে দেশের নাগরিক, সেই দেশেরও হবে না। কারণ
জনগণের উপরে গিয়ে এই দেশগুলো কোনোদিন কোনো ধরনের ছুরি চালায় না কোনো জায়গাতে, সেটা সর্বজনভাবে প্রমাণিত, প্রত্যেকটা জায়গায় প্রমাণিত লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং ভারতকে যদি আমরা ডিল না করতে পারি আমরা কোনোদিন এগিয়ে যেতে পারবো না। ভারতকে যদি আমরা ফেয়ার অ্যান্ড স্কোয়ার, আবার বলছি, ভারত নেইবরিং কান্ট্রি, উই ওয়ান্ট এ গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, বাট ইট হ্যাজ টু বি ফেয়ার অ্যান্ড স্কোয়ার, ওকে, অ্যান্ড রিজনেবল, ওকে, উইথ অ্যান্ড রেসপেক্ট, উইথ ডিউ ডিলিজেন্ট। সো আমরা মনে করি এই জায়গাতে যদি আমরা যে বার্তাটা আমাদের নতুন প্রজন্ম, আমাদের ছাত্ররা, প্রবাসীরা, সেনাবাহিনী, ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন, সুতরাং তারা জানে এই, এবং সরাসরি গিয়ে ভারতে হাইকমিশনে বলা, তারা গিয়ে বলেছে, আমি নিজে দেখেছি, আপনারা যদি আমাদেরকে ডিস্টার্ব করেন, সেভেন সিস্টার কিন্তু তুলে নিয়ে আসবো, অর্থাৎ কেওস এখানেই থাকবে। যারা ডক্টর ইউনূস প্রথম দিন থেকেই তিনি এই বক্তব্যটা দিয়ে আসছেন এবং এই থ্রেটটা দিয়ে আসছেন। সুতরাং ভারত পরিবর্তন, মনে রাখবেন, ভারত যদি এখন শেখ হাসিনার উপর রিলাই করে ভারতের অস্তিত্ব বিলীনের পথে, এমনও হতে পারে ভারতের হাইকমিশন কিছুদিনের জন্য হলো বাংলাদেশে বন্ধ করতে পারে সেই প্রচেষ্টা, বা সেটাই বর্তমানে আমি দেখছি সামনে, তারা যদি তাদের অবস্থান পরিবর্তন না করে। দেয়ারফর আমি মনে করি ভারত বর্তমানে তাদের পজিশনটা চেঞ্জ করেছে টুয়ার্ডস বাংলাদেশ, এবং এই মানিককে ফেরত পাঠানোটা তার অন্যতম উদাহরণ বলে আমি মনে করি। কারণ, এবং আরও একটা জিনিস আমি শুনলাম, আমি সত্য মিথ্যা আমি জানি না, যদি এটা বিশ্বাস করা আমার খুব মুশকিল, ভারতীয় হাইকমিশন নাকি কাউকেই আপনার দেয় নাই, ওই তাদের হাইকমিশনে আশ্রয় দেয় নাই। প্রথম দুজন গেছিলেন, পরে এই দুজনকে তারা বলেছে তারা এখান থেকে চলে যাওয়ার জন্য, এবং ভারতীয় হাইকমিশনে এই মুহূর্তে কেউ কাউকে আশ্রয় দেয় নাই, বরং ফ্রেঞ্চ এম্বাসি একজনকে আশ্রয় দিয়েছিল, বের করে দিয়ে বিবৃতি দিয়েছে, সেটা আমি শুনেছি। রাশিয়ান এম্বাসিতে দুইজন ছিল, সেখানেও তাকে বের করে দিয়েছে, সেটাও আমি শুনেছি। আরও টুকটাক দু একটা এম্বাসিতে ছিল যারা আমরা হিসাব করি না, ধরেন প্যালেস্টাইন এম্বাসিতে ফারাজ করিম এবং ফারাজ করিমের বাবা প্রথমে তারা আশ্রয় নিয়েছিলেন, পরে তারা এখান থেকে চলে গেছেন। সুতরাং পরিস্থিতি যে জটিলভাবে চেঞ্জ হচ্ছে তার আমরা বলতেই পারি, কারণ আওয়ামী লীগ যে আরও 30 থেকে 40 বছরের ভিতরে রাষ্ট্র ক্ষমতা আসবে না, শেখ হাসিনা যে বিপদগ্রস্ত, আন্তর্জাতিকভাবে স্যাংশন প্রাপ্ত হবেন কিছুদিনের ভিতরেই, সেটা অলমোস্ট কনফার্ম। এবং শেখ হাসিনার রেজিম বা তার যে ডাইনাস্টি বা তার যে প্রভাব এবং রাজনীতিতে তাকে পুনর্বাসন করার বা রিহ্যাবিলিটেট করার যে সম্ভাবনাটা, ইট ইজ অলমোস্ট জিরো, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আওয়ামী লীগের যারা মনে করেন নেত্রী আছে, এগুলো হচ্ছে বুকা, এগুলো হচ্ছে ফ্যানাটিক, এগুলো হচ্ছে স্টুপিড, এগুলো হচ্ছে ইগনোরেন্ট, দে হ্যাভ নো নলেজ অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তারা জানে না শেখ হাসিনার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। 70টা হত্যা মামলার আসামি, লুটপাটের আসামি, ইন্টারন্যাশনালি কত ধরনের আসামি শেখ হাসিনা, এবং প্রত্যেকটা তার মন্ত্রী, তার যে ল এনফোর্সমেন্ট এজেন্সি ছিল, তারাই শেখ হাসিনাকে বলছে তার নির্দেশে আমরা করেছি। সুতরাং শেখ হাসিনা এখান থেকে কোনোদিনই আর ছুটতে পারবেন না, আর উনি দেশে আসবেন, উনি কোনোদিনই দেশে আসবে না, শেখ হাসিনা কোনোদিনই দেশে আসবে না, এটা আমি আপনাকে অল অফ করে বলে দিতে পারি। সুতরাং শেখ হাসিনার দ্য ডিস্ট্রাকশন, শেখ হাসিনা রাইট নাও শি স্ট্যান্ডিং অন দ্য অ্যাশেজ। আমি যেভাবে স্ট্যান্ড করতেছি এখানে, অ্যাশেজ মিন জানেন তো, সাইয়ের ধ্বংসস্তূপের সাইয়ের উপর দাঁড়ানো শেখ হাসিনা, এটা হার ডিস্ট্রাকশন ইজ ইমিনেন্ট। আমি আপনাকে বলি, বার ট্রাই করেছে পানি ছেড়ে, কোনোভাবেই নিয়ে আমাদেরকে নতজানু করতে পারে। যখন আমরা দেখছি আমরা দ্বিগুণ গতিতে উঠতেছি বর্তমানে, এবং আমি প্রস্তাব করেছি, আপনারা জানেন আমার ইউটিউবে যে গত ভিডিও লাইভে, যে আমরা যদি বন্ড সারে, বাংলাদেশের মানুষের টাকার কোনো অভাব নাই, আমরা টাকা দিব সরকারকে। আমরা কিভাবে দিব? থ্রু দ্য বন্ড। গভর্নমেন্ট ক্যান বড়ো মানি থ্রু দ্য বন্ডস, অর্থাৎ বন্ডের মাধ্যমে আমাদেরকে নেবেন, আমাদের ডাবল লাভ। আপনি চীনের কাছ থেকে লোন আনবেন, IMF এর কাছ থেকে লোন আনবেন, সে লোন আমাদেরকে সবাই তাকাচ্ছে, ইটস ওকে, কারণ বাংলাতে তো ইটস ওকে, আই টেক ইট ইজি। সো বাংলাতে আপনার বন্ড, আপনি IMF এর কাছ থেকে, চীনের কাছ থেকে লোন কেন আনবেন? আমাদের প্রবাসীদের কাছ থেকে টাকা নেন, ইন্টারেস্টটা তাদেরকে দেন, ডাবল লাভ। নিজের মানুষের কাছ থেকে লোন নিলেন, আমরা লোন দিব সরকারকে, এবং যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্র আছে আমাদের লোন সেখানে আছে। সো গ্যারান্টিড, এর চেয়ে সিকিউর এবং সেফ লোন পৃথিবীতে আর হতেই পারে না। আমি এটা প্রস্তাব করেছি, সরকার নিশ্চয়ই, আমি চ্যানেলও তাদেরকে দিয়েছি, তারা নিশ্চয়ই এটা ভেবে দেখবেন। বন্ডের মাধ্যমে করেন, ফারাক্কার উপরে টারাক্কাবাদ নির্মাণ করেন। মনে রাখবেন, ভারতকে পাল্টা যদি আপনি আঘাত না করেন, এরা কোনোদিন শান্ত হবে না। এবং তারা বুঝেছে এখন তারা ভীত সন্ত্রস্ত বাংলাদেশে তাদের অবস্থান নিয়ে, এবং ভারতের ভিতরে যারা লিবারাল আছেন তারা দুষছেন বর্তমানে। NDTV ভেরি লিবারাল মিডিয়া, কিন্তু NDTV কিন্তু উগ্র না। রিপাবলিক যে, ওইটা হচ্ছে উগ্র, অর্ণব গোস্বামী এবং রিপাবলিক বাংলা, এরা হচ্ছে উগ্র, এরা বিজেপির চ্যানেল। সুতরাং NDTVতে খুব ভেরি, আপনি যদি মাঝে মাঝে তাদের ইংলিশ অনুষ্ঠানটা দেখবেন ভেরি কনস্ট্রাকটিভ ডিসকাশন সেখানে হচ্ছে। সেখানে এরা ভেরি লিবারাল, যারা বুদ্ধিজীবী টাইপের মানুষ যারা আসছেন, তারা এগুলো বলেন যে বাংলাদেশে ভারতের পলিসিটা রং ছিল, এটা করা উচিত হয় নাই। একটা স্বৈরশাসককে ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন 15 বছর ধরে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে তার প্রতিবাদটা কিন্তু বাংলাদেশের মানুষ দিয়েছে, এবং এভরিওয়্যার। সো আমাদেরকে আমাদের পলিসিটা আপনার বা স্ট্র্যাটেজি যেটা আছে ইন বাংলাদেশ, উই গট টু চেঞ্জ ইট অ্যান্ড রিভিউ ইট, এটা বারবার বলছে তারা NDTVতে। সুতরাং আমরা দেখিতে এটা একটা গুড নিউজ প্রত্যেকটা জায়গা থেকে। যারা, আমি আবার বলছি,
এই বন্ডের মাধ্যমে, বন্ডের অর্থটা আমি আবার বলি, বন্ড হচ্ছে বন্ডের মাধ্যমে সরকার লোন নেয় তার জনগণের কাছ থেকে। আমাদের প্রবাসীদের কাছ থেকে বিদেশে টাকা লোন নেবেন আমি বলেছি, আপনি আমাদেরকে দিয়ে দেন বন্ড, ছেড়ে দেন, আমরা $5 বিলিয়ন ওভারনাইট আমরা কিনে ফেলবো। কারণ আমি কিনবো, আমি প্রয়োজনে আমার কাছে টাকা না থাকলে আমি লোন করে কিনবো, আমার বউয়ের কাছ থেকে লোন আনবো। আমি একটা উদাহরণ দিলাম, এটা তো ঘুরে আমাদেরই টাকা, আমারই টাকা, বাট ইটস ওকে। হ্যাঁ, এটা সো আমরা কিনবো, কারণ এটা সেফ। আমি সরকারকে লোন দিচ্ছি, লোনের বিনিময়ে সরকার আমাকে ইন্টারেস্ট দিবে না, ইন্টারেস্ট আমি খাই না। আমি বলছি এটা ফ্লাকচুয়েট করার রেটটা ওঠানামা করবে, সুতরাং এটা হালালের পর্যায়ে চলে যাবে। এই প্রস্তাবটা আমি দিয়েছি, এর চেয়ে ভালো প্রস্তাব আর হতে পারে না। সংস্কার করতে গেলে এ ধরনের প্রস্তাবের বাইরে আপনি লোন কেন IMF এর কাছ থেকে আনবেন? আপনি যাকে তাদেরকে যে ইন্টারেস্টটা দিবেন, IMF-কে কিস্তি দিবেন, এটা তো আমাদের টাকা, প্রবাসীদের টাকা। আমাদের টাকা নেন, নিয়ে আমাদেরকে দেন, ডাবল লাভ। প্রবাসীদের আর্থসামাজিক উন্নয়ন হবে, তাদের পরিবারের জন্য, তাদের ভবিষ্যতে। কারণ প্রবাসীরা অনেক সময় টাকা কোথায় রাখবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, তারা জানে না। সুতরাং এটা তাদেরকে, এবং তাদেরকে সিস্টেম আমাকে বলে, আমি মেকানিজম বলে দিতে পারবো কিভাবে আপনার এরা কিনবে, কি কি ব্যবস্থা এরা কিনতে পারে, কি কি ব্যবস্থা অ্যাভেলেবল করে দিতে পারে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো এই প্রস্তাবটা আমি দিয়েছি। সুতরাং এবাবল আজকের বিচারপতি মানিকের এবং মানিকদের এই করুণ দশায় সারা পৃথিবী এবং বাংলাদেশের রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত, লুটপাটকারী এবং এই দুর্বৃত্তরা নিশ্চয়ই শিক্ষা নেবে আগামী দিনের। মনে রাখবেন, একটা কথা আছে যে বাংলাতে, যে পদত্যাগ পতনের চেয়ে উত্তম। পদত্যাগ করলে রিকভারি করা যায়, ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু পতন হলে আর ঘুরে দাঁড়ানো যায় না। সেটাই হয়েছে শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার এই স্টুপিড রাজনীতির বলি হয়েছেন আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ নিশ্চিহ্নের পথেই হাঁটবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছি, প্লিজ এই সরকারটাকে নোংরাভাবে সমালোচনা করবেন না, কনস্ট্রাকটিভ মানে ক্রিটিসিজম করবেন, সো দ্যাট তারা কাজ করতে পারে। মনে রাখবেন, এই মানুষগুলোকে যদি আপনি নোংরাভাবে, যেভাবে আওয়ামী লীগকে আমরা করে থাকি, এইভাবে করি, এরা খুব ইজ্জতওয়ালা মানুষ, তো এরা ওয়াহিদুদ্দিন মাহমুদ, এই ভদ্রলোককে যদি আপনি নোংরাভাবে গালিগালাজ করেন লাইভে এসে, লোকটা কতটা কষ্ট পাবে, কতটা ভীত সন্ত্রস্ত আপনি কল্পনা করেন। এরা আত্মসম্মানওয়ালা মানুষ, এদেরকে কখনোই চরিত্র হনন করবেন না। আমি অনুরোধ করি, আপনারা বুঝতেই পারছেন কারা কারা আমরা করি এই কাজগুলো, কখনোই করবেন না। কনস্ট্রাকটিভ সমালোচনা, সাজেশন দিয়ে থাকবেন, নিশ্চয়ই তারা সেটা গ্রহণ করবে, কারণ তারা ডেমোক্রেসিতে এবং ভিন্ন মতে বিশ্বাস করে বলে আমি মনে করি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়ান্স অ্যাগেইন এটাই ছিল যে ভারত, আমি মনে প্রাণে বিশ্বাস করি, করতে বাধ্য। ভারত এমনিতে করে নাই, করেছে কেন? আমরা সবার প্রতিবাদ, এই কথাটাই বলছিলাম। এবং সরকারের যত বেশি সরকার স্ট্রিক্ট হবে, বলবে ফেয়ার অ্যান্ড স্কোয়ার ছাড়া আপনাদের সাথে কোনো রিলেশন থাকবে না। মাস্টার্স এবং স্লেভের রিলেশন আমরা ইন্ডিয়ার সাথে চাই না। আমরা চাই রিয়েল ফ্রেন্ডশিপ রিলেশন, গিভ অ্যান্ড টেক, fair and square, reasonable, respectable, and acceptable, ladies and gentlemen. So if we can maintain it, good days ahead of us. যাওয়ার আগে আরো একবার বলি, আমাকে I have to go to the gym. Don't forget to subscribe channel US Bangla and support this channel for our rights, inshallah. সে পর্যন্ত ভালো থাকবেন, কথা হবে অন্য সময় গড়ে গিয়ে প্রিপারেশন নিয়ে লাইভ করা ইজ নট পসিবল অনেক সময়, যেটা কালকে হয় নাই। সুতরাং এর জন্যই এখান থেকে একটু পরে এখানেই যাবো, পিছনে আমার যারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আমি এখানে জিম করি মাঝে মাঝে। সুতরাং ভালো থাকবেন, সে পর্যন্ত কথা হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লাইভ। আসসালামু আলাইকুম।